পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। চিত্রা যে বিয়া করছে ওটা তুই কেমনে জানস? ওর বিয়ার সময় তো তুই নিখোঁজ ছিলি। রুমে এসে শার্ট খুলে এসি বাড়িয়ে দিল। ইদানিং যে গরম পড়েছে না, ফারাজের ঘরে অনেকগুলো ইংরেজি ম্যাগাজিন রয়েছিল। চিত্রা সেখান থেকে একটা ম্যাগাজিন নিয়ে চোখ বুলাচ্ছে। খিদে পেয়েছে তার, তবে এমন লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে যে কিনা তাকে অনাহারে রাখিয়ে মারতেই চায়। মানে লোকটা হাতে ভাতে সব দিক দিয়ে তাকে মারার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে। হঠাৎ কাজের মেয়ে রুমে এসে খাবার দিয়ে যায়। চিত্রা একবার আর চোখে খাবারের দিকে তাকায়। খাবার দেখে ক্ষুধা আরো বেড়ে গেছে। তবে এক প্লেট কেন? বউ, এই বউ, খালি কি ম্যাগাজিন পড়ে পেট ভরবে? আসো, একটু আদর করে তোমার মনটাও ভরিয়ে দেই। চিত্রা আবার অবাক হলো। এটা কি মানুষ না গিরগিটি? একটু আগে নিজের সকলের সঙ্গে কেমন আচরণ করলো, আর এখন পীড়িত একেবারে গলে গলে পড়ছে। আপনি এত বেহায়া কেন? আর সকলের সঙ্গে এমন ব্যবহার করেছেন কেন? কয়টা রূপ আপনার? আমি শুধু তোমার জন্য বেহায়া বউ, তবে রূপ হাজারটা থাকলেও তোমার জন্য ভালোবাসার রূপটাই রেখেছি। আসো না একটু কাছে, মনটা আমার বড় ক্ষুধার্ত। ফারাজ গলা ফাটিয়ে গান গায়। আয়না করে ফষ্টি নষ্টি দেখতে নোনতা খেতে মিষ্টি টাং টাং। চেঁচিয়ে ওঠে। নষ্টামি না করে গিয়ে ভাত খান। আমার মাথা কেন খাচ্ছেন? খাবারের আকাল পড়েছে নাকি? খাবার তো দুনিয়াতে অনেক আছে, তবে আমার বউয়ের থেকে সুস্বাদু দুটো নেই। আসো বউ, আজ তোমাকে খেয়ে একটু টেস্ট করি। চিন্তা করো না, আমি আবার ভালো রিভিউ দিতে পারি। ফারাজ চিত্রার ম্যাগাজিনটা হাত থেকে নিয়ে নিল। চিত্রা অবাক হয়ে তাকানোর সুযোগও পেল না। এরই মধ্যে ফারাজ তাকে নিজের কোলে টেনে নিল। চিত্রার শ্বাস ভারী হয়ে এলো। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ফারাজ তার ঘাড়ে হাত রেখে মাথা নিজের দিকে টেনে নিল। সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। ফারাজ চিত্রার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গভীর একটা চুমু এঁকে দিল। চিত্রা শিউরে উঠল। হাত দুটি দিয়ে ফারাজের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ফারাজের শক্ত আলিঙ্গন হতে নিজেকে ছাড়িয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠল। চিত্রার স্পন্দন বেগ পায়, শ্বাস বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর ঝড় বইছে। কয়েক মুহূর্ত পর ফারাজ ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। চিত্রা হাঁপিয়ে উঠেছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। তার চোখে মুখে বিস্ময় আর বিভ্রান্তি। ফারাজ ছোটের কোণে এক চলতে হাসি নিয়ে তার কোলে মাথা রেখে শিব পড়ল। চিত্রার দিকে তাকে চোখ মেরে জিজ্ঞেস করল, কেমন লাগলো বউ? চিত্রা রাগে কটমট করছে। ফারাজকে ধাক্কা মেরে নিজের কোল থেকে সরিয়ে দিতে তার পিসের জবাব দিল, এলাচের মতো লেগেছে, বুঝতে পেরেছেন মিস্টার এলাচি? অসভ্য লোক, অসভ্য লোক কোথাকার। আমার নামে মামলা ঠুকে কি লাভ? ও, আমাকে কারাবন্দি করে প্রিয় প্রেমিক সোহাগের কাছে যাওয়ার ফোন দিয়ে এটেছ? ফারাজ এলাহির কণ্ঠে বিদ্রুপের শীতল ঝলক। চিত্রা অবাক হলো না, কারণ সে জানে ফারাজ এলাহির চতুর খেলোয়াড়। সেই খেলায় জয়লাভের প্রস্তুতি নিয়েই মঞ্চে নেমেছে। চিত্রার ঠোঁটে এক রাশ তিক্ততা জমে। আপনি সব জেনে শুনেও আমাকে কেন বিয়ে করলেন বলুন, কেন? ফারাজ নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়, টাইম পাস করার জন্য। আসলে 30 বছর ধরে সুখে থাকতে থাকতে জীবনটা কেমন যেন বোরিং হয়ে গিয়েছিল, তাই বিনোদনের জন্য বিয়েটা করলাম আর কি। চিত্রার ফ্রি কুচকে যায়। তাহলে আপনার কাছে বিয়ে মানে নিছক সময় কাটানো, টাইম পাস? কিন্তু আমাকেই কেন বেছে নিলেন? দুনিয়ায় কি সুন্দরী মেয়ের অভাব ছিল নাকি? সুন্দরী মেয়ে তো দুনিয়ায় অহরহ আছে, তবে তারা কেউ যে তুমি নও বউ। আমার যে তোমাকেই লাগতো। ফারাজ হেসে উঠল, ধীরে পদক্ষেপ এগিয়ে এসে ভাতের প্লেট বাড়িয়ে দিল চিত্রার দিকে। ক্ষুধা পেয়েছে, নিজেও খাও, আমাকেও খাইয়ে দাও। চিত্রা ঠান্ডা চোখে তাকায়। আপনার নিজের হাত নেই? আছে, তবে নিজের আপন একটা বউও তো আছে। ফারাজ কণ্ঠে অবজ্ঞার ছোঁয়া এনে বলে, তোমাকে বিয়ে করেছি কি শুইয়ে বসিয়ে রাখার জন্য নাকি? নিজস্ব সম্পদের যত্ন নিজেকেই নিতে হয়। আজ থেকে আমার সব কাজ তুমি করবে, এমনকি আমার আন্ডার প্যান্টটাও তুমি ধুয়ে দেবে। আর কতকাল নিজের সম্পদ পরের হাতে ধোঁয়াবো? চিত্রা দীর্ঘশ্বাস ফেলে। যুক্তি এখানে বৃথা। ফারাজ এলাহির সাথে তাকে
তর্কে নামা অর্থহীন। এ যেন এক অসম যুদ্ধে কুইংস সৈনিক হয়ে দাঁড়ানো। তাই সে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ভাতের থালা হাতে তুলে নিল। লড়াই হার মানা মানি পরাজয় নয়, কখনো কখনো তা প্রতিশোধের নতুন অধ্যায়ের সূচনা। যদি ফারাজের খেয়াল প্রশমিত হয়, যদি সে একবার দয়া করে তাকে বাজিতপুরে নিয়ে যায়, তাহলে চিত্রার চলবে। অন্তত সোহাগের মুখোমুখি তো হতে পারবে। ও হ্যাঁ, চিত্রা তো ভুলে গিয়েছিল দয়া জিনিসটা যে ফারাজেলাইয়ের কাছে মূল্যহীন ছোট লোকি ব্যাপার, কিংবা ক্ষমতার শৈলা নিষ্ঠুরতায় বাধা এক পাষাণ শব্দ। চিত্রা বড় বড় লোকমা তুলে ফারাজকে খাইয়ে দেয়। ফারাজ নিঃশব্দে শুধু ভাত গপাগপ গিলে গেল। কাউকে খুন করে এসেছেন নাকি? শুনেছি মানুষ খুন করা খাটুনির কাজ, আর খাটুনির কাজ করলে ক্ষুধা একটু বেশি লাগে। ফারাজের হিচকি উঠেছে। চিত্রা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আমি বাড়ি যাব, নিয়ে যাবেন? বাড়ির কথা মনে পড়ছে, আর এখনো কিন্তু আপনার থেকে আমার অনেক কিছু জানার বাকি। আমাকে বিয়ে করলেন কেন, তার যথাযথ উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমি আর খাবো না। ফারাজ উঠে ওয়াইন কুলার থেকে একটা উইস্কির বোতল বের করে নিমিষে কপ খুলে ঘট ঘট করে পান করলো। ফারাজের বিশাল আকৃতির রুম, জমিদার বাড়ির মতো বাহ্যিক অভিজ্ঞান, কিন্তু ভেতরে আসবাব সবই বিদেশি, আধুনিক ডিজাইনে মোড়ানো। ফারাজের পুরো রুমটা কালো আর মেরুন রঙের সংমিশ্রণে সাজানো হয়েছে। কালো আর মেরুন রঙের প্রতি তার অদ্ভুত একটা টান আছে। এই রং দুটো যেন তারই অপ্রকাশিত অনুভূতির বহিঃপ্রকাশ। আলাদাভাবে রং দুটো পছন্দের কোনো কারণ নেই, রং দুটো ভালো লাগে হয়তো, এটাই ভালো লাগার কারণ। ফারাজ হুইস্কির বোতল নিয়ে বারান্দায় দাঁড়ায়, প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে। তবে লাইটার কোথায় গেল? কি লাইটার খুঁজছেন বুঝি মিস্টার এলাহি? চিত্রা লাইটার জ্বালিয়ে ফারাজের ঠোঁটে চেপে ধরা সিগারেটটা ধরিয়ে দেয়। ফারাজ অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে সিগারেটের একটা টান দেয়। গাল ভর্তি ধোঁয়া ছাড়ে চিত্রার মুখের উপর। ধোয়ার কারণে চিত্রার কাশি চলে আসে। সে আঁচলে মুখ চেপে ধরে। ফারাজ সিগারেটটা টোকা মেরে বেলকনিতে নিচে ফেলে দেয়। চিপ শক্ত করে প্রশ্ন করে, সামান্য সিগারেটের ধোঁয়া তুমি সহ্য করতে পারো না, আর সারাটি জীবন ফারাজ নামক নিউক্লিয়ার বোমকে কি করে সহ্য করবে? আমাকে বিয়ে করেছেন কেন, জবাব দিন বলছি। ফারাজের মুহূর্তে মাথা গরম হয়। যেসব জিনিস সে পছন্দ করে না, সেই সব জিনিসই বারবার সঙ্গে করা হচ্ছে। কেন? বেশি ভদ্রতা দেখাচ্ছে তাই বলে? আসলে দুনিয়ায় ভণ্ডামিই চলে, ভদ্রতা নয়। ফারাজ বাম হাতে হুইস্কির বোতলটা আর শক্ত করে চেপে ধরে। মুহূর্তে ডান হাত দিয়ে চিত্রার গলা চেপে ধরে। হুট করে আক্রমণ করে বোধহয় আশাই করেনি চিত্রা। তাল সামলাতে না পেরে বেলকুনির রেলিংয়ের সঙ্গে পিঠ ঠেকে যায় তার। ফারাজের মুখটা দগ্ধ হয়ে উঠেছে, ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে। চিত্রা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফর্সা মুখটা রক্ত জবার মতো লাল হয়ে এসেছে। তার চোখে ক্রমে বিবর্ণ হয়ে উঠেছে। দম বন্ধ হওয়ার পথে চোখ উল্টে এসছে। ফারাজ দাঁতে দোহত পিষে বলল, আর একবার যদি তোর মুখ থেকে প্রশ্ন বের হয়, তাহলে জবাই করে তোর লাশ আমি রাস্তার কুত্তাদের খাওয়াবো। কথাটা যেন কান দিয়ে ভালো করে ঢুকে। চিত্রার চোখ বেয়ে অশ্রু ছলছল করছে। গলা থেকে তার ভোঁতা আর্তনাদ বেরিয়ে আসছে। ফারাজ মরে যাচ্ছি। ফারাজ ছাড়ে না, বরং শক্তি আরো বাড়িয়ে দেয়। চিত্রার একটা জান বের করতে এত পরিশ্রম। আসলে মানুষ খুন করতে কষ্ট আছে। আচ্ছা, এই তো একটু পর চিত্রার শরীর থেকে জানটা মুক্তি পাবে, তখন ফারাজ কি করবে? আবারও কি কলিজা ভুনা দিয়ে ভাত খাবে? ফারাজকে তখন ভাত খাইয়ে দিবে কে? চিত্রার চোখ বন্ধ হয়ে আসে। চোখটা মেলার চেষ্টা করলো সে, তবে পারল না। আর পারবে না, সময় যে শেষ। এই বউ, তুমি কি সাপটাপ নাকি? মানে নাগিন? সাপদের মতো এমন চোখ মেলে ঘুমাচ্ছ কেন? চিত্রার হুঁশ ফিরে সে নিজেকে একবার দেখে, ভালো করেই দেখে। ওই, তার তো কিছু হয়নি। ফারাজের দিকে একবার তাকায় সে। ফারাজ কসরত করছে, করে এখন খামারত। স্মিথ মেশিনের সাহায্যে ব্রেঞ্চ এবং শোল্ডার প্রেস করে উঠেছে সে। ফারাজের ফকফকা নগ্ন বুক, পরনের কালো একটা ট্রাউজার,
কসরত করা শরীরে ফাঁচে ফাঁচে পুরুষত্ব স্পষ্ট, বুকটা সামান্য কালো লোমসে আবৃত, বা বুকের ওপর একটা কাটা দাগ। চিত্রা চোখ সরিয়ে নেয়। না না, চোখ সরাচ্ছ কেন? দেখো না একটু, ব্যায়াম করে তোমার জন্যই তো শরীর বানিয়েছি। চিত্রা উঠে যায়, চোখ মুখ এখনো ঘোলাটে লাগছে, মুখে পানি দেবে সে। এতক্ষণ সে কি দেখেছে? এসব ভয়ানক কল্পনা। ঠোঁটের কোণে মেঝের উপর বসে নদী কাটছে, খাটের কোণে মেঝের উপর বসে নদী কাটছে, শরীরে কোনো রকমের সাইটা দেওয়া সিগারেটের জ্বলন্ত আগুনে শরীরের নানা জায়গায় গর্ত হয়ে গেছে, শরীর জ্বলছে। তবু নদী চিৎকার করে কান্নার সাহস পাচ্ছে না। সে জানে তার স্বামী রাজন মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারে না, কাঁদলে হয়তো এবার তাকেও মেরে ফেলতে পারে। রাজন ধূর্ত পুরুষ মানুষ, গাল ভর্তি ছাপদারি, সবসময় সাদা পাঞ্জাবি পরে থাকে, তাকে কখনো শার্ট পরতে দেখা যায়নি। অবাধ্যতা তার পছন্দ নয়। রাজন সিগারেট ফেলে বিছানায় ছেড়ে উঠে বসল, লুঙ্গি ঠিক করে নদীর দিকে ছুঁয়ে বলল, রুহুর মায়া তোর কমে গেছে তাই না? আর এই তোর শেষ সুযোগ। আরেকবার তোর পাকনামি দেখলে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুটা আমি তোরে দিব, জানোয়ারের বাচ্চা। রাজন ড্রয়ার থেকে একটা সাদা লুঙ্গি বের করলো, লুঙ্গিটা কাঁধে ঝুলিয়ে গোসলে চলে গেল। তবে যাওয়ার আগে নদীর পিঠে আরো একটা লাথি মারতে ভুলল না সে। নদী মেঝেতে উপর হয়ে পড়ে কাঁদছে। তাকে বাঁচাতে আগে কেউ আসেনি, আর হয়তো কখনো কেউ আসবেও না। নদীর পাশের রুমের বারান্দা রাজনের ছোট বোন দাঁড়িয়ে আছে। সে জানে তার ভাবির সঙ্গে কি কি হয়েছে, তবে ভাবিকে রক্ষা করার মতো সাহস তার মধ্যেও নেই। এমনিতেও তার স্বামী এই বাড়ির ঘর জামাই, তাই তারা কেবল ধুলোর মতো, যার কোনো মূল্যই নেই, যাকে কেউ পছন্দ করে না। ফারাজের বউর নাম কি রে? ফারিয়া পেছন ফিরে তাকায়, জোহানকে দেখতে পায়। জোহান তার রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে নির্লিপ্ত হাসি। মৌনব্রত নিয়েছিস নাকি? চিত্রা কেন? ফারাজের চয়েস আছে বলতে হবে, করা জিনিস বাড়িতে এনেছে। তোমার ভাবি হয় চিত্রা, অন্যের পাতে মুখ দেওয়া কবে বন্ধ করবে? এক লমা চুপ থেকে জবাব দেয়, মুখ দিচ্ছি না রে, এই প্রথম ইচ্ছে করছে জীবনটা বের করে মিসেস এলাহির হাতে ধরিয়ে দেই। সন্ধ্যা নেমেছে। হিলসিয়া গ্রামের আকাশ ধীরে ধীরে গভীর অমানিসায় ঢেকে যাচ্ছে। ধান ক্ষেতের আলোপথ ধরে দিনের শেষে ঘরে ফিরছে মানুষ, কেউ কাঁধে কাস্তে, কেউ বা মাছ ভরা ঝুড়ি হাতে। বারঝড়ের মাথায় সূর্যের শেষ আলো ফিকে হয়ে এসেছে। নদীর বুকে রক্তিম আভা ফেলে ডুবে গেছে দিনের শেষ সূর্য। দূরে মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। সেই সুরের মাঝে মিলিয়ে যাচ্ছে জেলে পাড়ার ঘর থেকে ভেসে আসা হারিকেনের চিমচিম আলো। জলিল আজ খুশি, অনেকদিন পর কপাল খুলেছে। বড় বড় রুই আর পাঙাশ ধরা পড়েছিল কাল রাতে জালে। বড় বাজারে ভালো দাম পেয়েছে, হাতে টাকা এসেছে, তাই ভাবলো আজ জুনাইফার পছন্দের কিছু আনবে। 7 মাসের অন্তঃসত্ত্বা তার বউ, কত কিছুই তো খেতে ইচ্ছে করে এই সময়, কিন্তু সে কখনো কিছু চায়নি। জলিল নিজেই নিয়ে এসেছে 2টো কবুতরের বাচ্চা। জুনাইফার কবুতরের মাংস অনেক পছন্দ। আধার ঘনিয়ে এসেছে, এখন শুধু বাড়ি পৌঁছাতে পারলেই হয়। জলিলের বাড়ি গোড়াউত্রা নদীর তীরে। জেলে পাড়ার মানুষ সে, জলিলের স্ত্রী, পরিবারে কেউ নেই, এতিম মেয়ে সে। আজ কবুতর 2টো দেখলে হয়তো অনেক খুশি হবে, হেসে বলবে, এগুলো আপনি আমার জন্য আনছেন? আচ্ছা, আপনি আমারে কতখানি ভালোবাসেন? জলিল তখন জুনাইফার কপালে চুমু খেয়ে বলবে, ওই এই যে নদীর পানি দেখতেছো না জুনাইফা, আমার ভালোবাসা তার চেয়েও বহৎ, তার চেয়েও বেশি ভালোবাসি আমি তোরে। ভ্যান গাড়ির রাখার পরপরই সে হাঁক ছাড়লো, কিরে জুনাইফা কই গেলি? দেখ তোর লাইগা কি আনছি। কোনো সাড়া নেই, আশপাশ নীরব, শুধু রাতের পোকাদের একঘুয়ে ডাক। জলিলের বাড়ির উঠোনে দাঁড়িয়ে কবুতর 2টো জমিনে রেখে লুঙ্গির গিট ঠিক করে একবার চারপাশে তাকায়। বাড়ি আজ কেমন যেন অন্ধকার আচ্ছন্ন। জুনাইফা বাইরে হারিকেন কেন জ্বালালো না? জলিল আরো কয়েকবার জুনাইফার নাম ধরে ডেকে ঘরে প্রবেশ করলো। মাটির ঘর তাদের,
জলিলের আজকের আর দরজায় কড়া দেওয়ার প্রয়োজন হয়নি। দরজার আগেই থেকে খোলা ছিল। জলিলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো। ঘরের মধ্যে টুকটাক কিছু জিনিসপত্র ছিল, তাও ছড়িয়ে ছিটিয়ে আছে। বুকের ভেতর কেমন যেন একটা ছিনছিনে ভয় জেগে উঠল জলিলের। সে ফাঁকা চোখ গিল শয়ন কক্ষে যেতে ভেতরে থমকে গেল। ঘরের মধ্যে কুপি জ্বলছে, মৃদু তার আলো। 4-5 জন যুবক রুমের ভেতর উপস্থিত, 2 জন বসে আর 3 জন দাঁড়িয়ে। জলিলের চোখ তার স্ত্রীকে খোঁজে। জুনাইফাকে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয়েছে, মুখে কাপড় গুজে দেওয়া, হাত পা বাঁধনে আবদ্ধ। শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে সরে মাটিতে হামাগুড়ি খাচ্ছে। শরীরের নানা জায়গায় ক্ষত, কপাল থেকে একদলা মাংস উঠিয়ে নেওয়া হয়েছে, সেখানটা তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। জলিল দৌড়ে জুনাইফার দিকে এগিয়ে আসতে দাঁড়িয়ে থাকা ছেলেটা 3টে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার উপর। তোরা আমার জোনাইফার লাগে কি করতাছস? কেডা তোরা? জলিলের ক্ষিপ্ত কঞ্চ, কিন্তু কেউ কোনো উত্তর দিল না, বরং একজন দমকা হাওয়ার মতো উঠে এসে তার পাঁজরে রডের বাড়ি বসিয়ে দিল। মুহূর্তে একটা বিকট শব্দ ছড়িয়ে পড়লো, ঘরে হাড় ভাঙার শব্দ। উফ! জলিলের মুখ থেকে বেরিয়ে এলো গুমড়ে ওঠার শব্দ। তবুও তারা থামলো না। একের পর এক আঘাত আসতেই লাগলো। মাথা ফেটে রক্ত ঝরছে, চোখ ফুলে অন্ধকার। জুনাইফা ছটফট করছে, তার গোঙানি তার কান্নার মতোই শোনাচ্ছে। চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। একটা চেয়ারে ছেলে উঠে দাঁড়ালো এক যুবক, মুখে ব্যঙ্গাত্মক হাসি। নাম তোর শিফাত। সে ধীরে ধীরে এগিয়ে আসছে রডের মাথায়। জলিলের চিবুক ছেঁকিয়ে বলল, শালা মারা খায়ও দেখি তোমার দম ফুরায় না, শরীর ভরা চুলকানি কেন এত? জলিল আবারও গর্জে ওঠার চেষ্টা করে, তবে কিছুই করার আগেই ওর পিঠের উপর আরেকটা বাড়ি পড়ে। আবারও পিঠে ভেঙে নুয়ে পড়ল জলিল। সে অস্পষ্টভাবে ফোঁস করল, আমার বউরা ছাইরা দে। তুই জানোস তোর আজরাইলরা কেন এখানে আসছে? ওলে বাবা, জানোস না? খারা একটা ডোজ নিয়ে লই, তারপর তোরা আরামসে সব কইতাছি। শিফাত পাশের ছেলেটার দিকে তাকাতে সে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে হাতে তুলে দিল। শিফাত হোলস্টার থেকে একটা পিস্তল বের করে সিরিঞ্জের সঙ্গে মেঝেতে রাখলো। তারপর দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, এই সোহেল, রামদা কই? জুনাইফার পাশে দাঁড়িয়ে থাকা সোহেল তার রামদাটা এগিয়ে দেয়। ড্রাগস 3টায় জলের সামনে সাজায়, ঘাট চুলকে রক্তের দিকে সে বলে, জীবনে কিছু জিনিস দেখাও না দেখার ভান ধরতে হয়। সব কিছুতেই যদি এত ফাল পারস তো মারা তো খাবি। মানলাম আমাকে বড় ভাইয়ের কোনো একটা কাম তোর চোখে পড়েই গেছে, তাই বলে তুই পুরো কিশোরগঞ্জের অলিতে গলিতে সব কইয়া বেড়াবি? শিফাত জুনাইফার দিকে তাকালো, ফের জলিলের দিকে সে বলল, বউয়ের বাচ্চা হইব ভালো, তবে বাচ্চাটার কপাল পোড়ারে। যাই হোক, না পারবো হায় দুনিয়াতে আইতে, না পারবো মাডারে দেখতো, আর না পারবো বাপটারে দেখতে। খারা শোনা, তোর বাচ্চারে বাহিরে আয় না কই, তুই দুনিয়ায় আসার আগেই মূর্ছস, তোর বাল পাক না বাপের লেগা। জলিলের চোখে মুখে জল, তার কঞ্চ মিয়ে এসেছে, তবু সে বলল, আমারে যা করার কর, আমার বউর বাচ্চারে ছাইরা দে। ছেলেগুলো উচ্চস্বরে হেসে উঠল। শিফাত এবার হাতের রড শরীরে শক্তি দিয়ে জলিলের গলার মধ্যে ঢুকিয়ে দিল। গলার রগগুলো ছিঁড়ে তাজা রক্ত বেরিয়ে আসে। জলিল রক্ত বমি করে, শরীরের তাপ তার ঝলে পড়ে। শরীরে আর এক ফোঁটাও শক্তি বেঁচে নেই। জলিলের চোখে কেবলই অশ্রু জমে আছে। এই চোখে লুকিয়ে আছে স্ত্রী সন্তানের কে বাঁচানোর আর্তনাদ। শিফাত ছেলেগুলোর দিকে ইশারা করতেই তারা নুজাইফার হাতের পার বাঁধন খুলে দেয়। নুজাইফা হাতে স্বামীর কাছে যেতে নিলেই সোহেল তার চুলের মুঠি টেনে ধরে চৌকিতে দ্রুম করে ফেলে। উপর হয়ে পড়াতে পেটে ভয়ানক একটা ব্যথাই পায়। হায় আল্লাহ বলে চিৎকার করে উঠছে। 4 জন মিলে শক্ত করে চেপে ধরে নুজাইফার হাত পা। শিফাত হাতে বড় ছুরিটা নিয়ে এগিয়ে আসে, মুখে একটা বিশ্রী হাসি এঁকে দিল। জলিলকে উদ্দেশ্য করে বলল, আমাদের ভাইয়ের নামে অভিযোগ করার ফল দেখ জলিল, ভালো করে দেখ। আমরা মানুষরে দ্বিতীয়বার সুযোগ দিই না,
নদীর ঘাটে যা দেখছোস তা পেটের মধ্যে রাখলে হয়তো আজকে ভাই তোর অবস্থাই বদলাইয়ে দিত। তবে সবই হইল কপাল। জলিলের জুনাইফার পেটের উপর ছুরি চালায় সিফাত হেসে ছেলেগুলোকে দেখিয়ে বলল, চল দেখা যাক বাচ্চাটা মাইয়া নাকি পোলা। জলিলের দেহে তখনও খানিকটা নিভু নিভু প্রাণ ছিল, তবে সে কিছুই করতে পারছে না, শুধু জল গড়াচ্ছে। মাটির তৈরি মেঝেতে রক্তের বন্যায় ভেসে গেছে, আর একটু পর এই দেহ হয়তো মাটিতে মিশে যাবে। তবে মৃত্যুটা এত জঘন্যভাবে কাপুরুষদের মতো না হলেও পারত। মৃত্যুর থেকে যন্ত্রণা হচ্ছে স্ত্রী সন্তানকে বাঁচাতে না পারার তাদের নিষ্ঠুর পরিণতি। নিজ চোখে দেখা জুনাইফা নিজেকে বাঁচাতে একসময় ব্যর্থ হয়। জুনাইফা হাত ছেড়ে দিয়ে নেতিয়ে পড়ল সিফাত প্রাণ ভরে হাসে। নিজের কাজ শেষ করে শার্ট পরতে পরতে ছেলেগুলো বললে, ওগরে আর মারতে হইব না, আমরা ভাইয়ের কাম কইরা দিছি। তবে আমানত রাখা যাইব না, ঘরে আগুন লাগাইয়া দে, মানুষ মনে করব দুর্ঘটনায় জান খোয়াইছে। ছেলেগুলো তাই করে। আগুন লাগলেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সবাই। ঘাটে নৌকো অপেক্ষা করছে তাদের জন্য। নৌকা দিয়ে কিছুটা ট্রলারে উঠবে সবাই। অনেকটা পথ গিয়ে সিফাত আরেকবার পেছন ফিরে তাকায়। দাও দাও করে আগুন জ্বলছে। হয়তো এতক্ষণে গর্ভের বাচ্চাটাও আগুনের আঁচে টের পেয়েছে। মনে মনে হয়তো মায়ের প্রতি খুব অভিমান করে বলছে। সন্ধ্যা হয়েছে সেই কখন। ফারাজ চিত্রার পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে শক্ত করে তার কোমর চেপে ধরে উবু হয়ে ঘুমাচ্ছে। গা উদাম, শরীরে কাপড় থাকলে নাকি এলাই সাহেবের আবার ঘুম আসে না, গরমেই লাগে, গা চুলকায়, অ্যালার্জির সমস্যা আছে, আরো কত কি। আচ্ছা, মেয়েদের কি এইসব সমস্যা হয় না? ওই তারা তো এভাবে ঘুমায় না। চিত্রার ভীষণ রাগ হয়। তার উপর এই লোক আবার স্বামীর অধিকার দেখাচ্ছে, কি শক্তভাবে চেপে ধরে আছে তার সরু কমরটাকে। মনে হচ্ছে বাপদাদার সম্পত্তি, বৈধ স্বামী বিধায় সব সহ্য করছে। তা না হলে জায়গা মতো গুঁতো মেরে বংশের বাতি ফুটো করে দিত চিত্রা। চিত্রা নিজেকে ছাড়ানোর জন্য নড়ে চড়ে উঠে, তাতে কাজ হয় না, বরং ফারাজ তাকে নিজের বুকে আরো শক্ত করে গেঁথে নেয়। চিত্রা টুট উল্টে বলে, এর মানে আপনি ঘুমাননি, ইচ্ছে করে এসব করছেন, ছাড়ুন। ফারাজ চিত্রার বুকের মধ্যেখানে মুখ গুজে জড়ানো কঞ্চে বলল, আরে বউ, এত নড়াচড়া করছো কেন? মেয়ের কি রোগ আছে নাকি? আমার তো নেই, তবে মনে হচ্ছে আপনার আছে। আচ্ছা, আপনার গা থেকে এসব এলাচির গন্ধ আসে কেন? ফারাজ মাথা উঠিয়ে বলে, আমি ক্লাইভ ক্রিশ্চিয়ান পারফিউম ইউজার যে। কত দাম এটার ধারণা আছে? গন্ধ বন্ধ করছো কেন? ঘ্রাণ বলো। তাচ্ছিলের সঙ্গে বলে, ভালোই তো, এত টাকা খরচ করে আপনি তাহলে গুও কিনেন দেখছি। ফারাজ ফ্রি কুচকে চিত্রার দিকে চোখ তুলে তাকায়, গালে একটা চুমু খেয়ে বলে, তোমায় দেখে না আমার বড্ড আদর ডোনেশনের ইচ্ছে হচ্ছে। ক্লোজ আপ প্রিয়তমা। দূরে যান তো, কাছে আসার চেষ্টা করলে ঘুষি মেরে নাক বোচা করে দিব। ফারাজ এসে এক ঝটকায় উঠে চিত্রার উপর ঝুঁকে হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে, আজ তোর ডোনেশন আমি করবই বউ। দেখি কিশোরগঞ্জের আগুন সুন্দরী আমার মানব সেবা থেকে নিজেকে কি করে বঞ্চিত করে। ফারাজ চিত্রার আরো কাছে এগিয়ে আসতেই চিত্রার ভয়ে চোখ মুখ খিচে আসে। ফারাজ ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই যাওয়ার আগে চিৎকারের মনোযোগ নষ্ট হয় তার। অন্দরমহল থেকে কারো কান্নার শব্দ আসছে, আর্তনাদের শব্দ ভেসে উঠেছে। চিত্রা ছটফট করে ওঠে, সরুন বলছি, আমাকে যেতে দিন। ফারাজ বিরক্ত হয়ে চিত্রাকে ছেড়ে দিয়ে মুখ গোমরা করে বলে, শালার জনগণ কি আমাকে বাসটা এই জন্মে আর করতে দিবে না? আজকাল দেশে আর ভালো মানুষ নাই রে। এখন মানুষ সেবাও করতে দেয় না। ভাই, জলিলের কিচ্ছা খতম। সিফাত চেয়ার থেকে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে বলল, লোকটির হাত তখন রক্তাক্ত। একটু আগেই একটা ছেলেকে নিজ হাতে দফা রফা করেছে সে। লোকটির হাতের রক্তের দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে আছে। চেয়ারে বসে পা দুটা তুলে দিয়েছে টেবিলের উপর।
জাতীয়বাদী পার্টি অফিস এটা। লোকটির বাবা সোহেল পালোয়ান এই ওয়ার্ডের কাউন্সিলর। তবে বাবা কাউন্সিলর হলেও ছেলে রাজত্বে সব চলে বোধ হয়। হাত ধুইমু, পানি দে। শালার হাতটা নোংরা হইয়া গেল বাদ। নতুন পাঞ্জাবিটা পইরাইছি, ওইটাও লাল হয়ে গেছে। ভালটারে কেন যে এখন ধইরা আনলি? যা যা, পার্টি অফিসের লকারে আমার পাঞ্জাবি আছে। সাদা পাঞ্জাবি আর পায়জামাটা আন জলদি। একটা হাত মুখ ধুয়ে পোশাক পরিধান করল, গায়ে একটা দামি ব্র্যান্ডেড পারফিউম লাগিয়ে আবারও এসে বসলো চেয়ারে। এতক্ষণে খুনের সব সমান তার লোকেরা গায়েব করে ফেলেছে। লোকটির নাম সোহান পালোয়ান। গায়ের রং কালো, তৈলাক্ত। চেহারা দেখলে মনে হয় কেউ যেন গায়ের মধ্যে এক গাদা সরষের তেল ঘষে রেখেছে। সোহানের গলায় বেশ অনেকগুলো ভারী মোটা স্বর্ণের চেন, হাতেও স্বর্ণের ব্রেসলেট, বাম হাতের 5 আঙ্গুলে মোট 5টা মোটা স্বর্ণের আংটি। দেখেই আন্দাজ করা যায় এই লোক বেশ শৌখিন। স্বর্ণের ওপর তার আলাদা একটা টান আছে, একটা গভীর আকর্ষণ আছে। বয়স 30-এর ঘরে, গালে চাপদাড়ি, বাম চোখের নিচে বরাবর হাতে একটা কাটা দাগ আছে। দীর্ঘদেহী, লম্বা, কালো তাগড়া শরীরটাতে সাদা পাঞ্জাবিটা কি অদ্ভুতভাবে ফুটেছে। এবার ক সিফাত। জলিল মইরা গেছে, তারে সহ তার বউ বাচ্চারে জিন্দা চিতায় পুরাইছি। তুই আসলেই কামের একটা বোলা, এই কারণেই তো তোর আমার এত পছন্দ। ভাই কি যে কোন, আপনার লাগা জানটা বাহির কইরাও দিতে পারমু। আপনি তো সব আমাগো। সোহানের মুখে সন্তোষজনক হাসি। তার নদীপথে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবস্থা, তবে তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যবসা আছে যেটা তার ভেতরের বিষয়। নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কে কাউকে জানাতে কিংবা কেউ অনুমতি ছাড়া জানুক, তাও সোহানের পছন্দ নয়। পরশু রাতের কথা, জলিল তখন নৌকো দিয়ে তীরেই বসেছিল। সোহানের লোকেরা তাকে ট্রলার থেকে খেয়াল করেছে, তবে অন্ধকার মধ্যে ঘটা কাহিনী যে জলিল বহুদূর গড়াতে পারবে তা নিয়ে ছেলেগুলোর ধারণা ছিল না। সোহানের মানুষ পাচারের ব্যবসা মানুষ হলেই হলো, তবে নারীদের ডিমান্ড বেশি। রাতের জন্য ধরে আনা নারী, পুরুষ আর শিশু কিশোরদের সোহানের লোকেরা ডিলারদের হাতে ট্রলারে উঠিয়ে দিচ্ছিল। তখন সেই দিকে চোখ পড়ে যায় তীরে বসে থাকা জলিলের। জেলেপাড়ার মানুষগুলোর মধ্যকার বেশিরভাগ লোকই সোহানের হয়ে কাজ করে, তবে জলিলটা পারে নতুন। তার উপর সাহস কত বড়! মূর্খটা রাতের সেই ঘটনা আবার জেলেপাড়ার আরেক মাঝিকে গিয়ে জানায়। তবে সে কি আর জানে ওই মাঝিও যে সোহানের লোক? যাক, এমনিতেও বাংলাদেশের জনসংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, 2-4টে মৌলিক দোষ তো নেই। সোহান উঠে যায়, তার অনেক কাজ আছে। দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না, তার উপর আজকাল চালান বেশি মুশকিল হয়ে গেছে। ট্রলারের কি সব চেকিং ফেকিং শুরু হয়েছে। ভাই কথা আছিল, কোয়ালা নতুন মালগুলা কোনখানে পাঠামো? সবগুলা মায়া মানুষ না। যে ভাই, ওই যে বড় প্রজেক্টটা। মালগুলা আগে খুলনা পাঠা, তারপর ওইখান থেকে বেনাপোল। সিফাত গাইগুই করেছে, কিছু একটা বলতে গিয়েও আমতামতা করছে। কিরে কিছু কইবি? না মানে ভাইজান, মায়া একটা শর্ট পড়ছে। মাল তো আজকের মধ্যেই ডেলিভারি করতে হইব, রাইট হইছে। এখন এমন সময় মাইয়া কই থেকে জোগাড় হইব? জানস সিফাত, আমি না ভুল মাপ করি না, দ্বিতীয়বার কাউরে সুযোগ অব্দিও দিই না, তুই তো জানস। সিফাত ফাঁকা একটা ঢোক গেল, কাঁপছে সে। এত সাহস কই হারিয়ে গেল? সোহান উঠে দাঁড়ায়, পাঞ্জাবির কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে বলল, আয় আমার লগে, তুই তোর লগে কাম আছে। অন্দরমহল মেঝেতে পড়ে নিরুপমা কাঁদছে। ওনা বুক থেকে পড়ে গেছে, গায়ে কালো রঙের একটা কামিজ, গলা ফাটিয়ে কাঁদছে সে। এমন কান্নার স্বর শুনে আশেপাশের বাড়ি থেকেও মানুষ চলে আসার কথা ছিল, তবে তাদের কথা বাদ। বাড়ির মধ্যে এতগুলো মানুষ থাকতে কেউ এলো না। নীরুর কান্না হয়তো তাদের কাছে বিরক্তিকরের বিষয় মনে হচ্ছে। চিত্রা শাড়ি ঠিক করে রুম থেকে ছুটে আসে, ফারাস্তার পিছন অনুসরণ করে নিচে নামে। নীরুর সঙ্গে এখনো অব্দি চিত্রার কোনো কথা হয়নি, তবে সে শুনেছে নীরু ফারাজের চাচাতো বোন।
জোহানের ছোট বোন। তবু চিত্রা দৌড়ে তার কাছে যায়, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। কি হয়েছে দেখি? নীরু জবাব দেয় না। হঠাৎ তার চোখ যায় নীরুর কোলে পড়ে থাকা বিড়ালটির দিকে। বিড়ালটি মারা গেছে, কাঠ হয়ে গেছে একেবারে। চিত্রাকে দেখে নীরু আরো খেপে যায়, গর্জে উঠে বলে, ধরবি না আমাকে? তুই এই বাড়িতে আসার পর সব কেমন যেন হয়ে গেছে। আমার মিনিকে তুই মেরেছিস, তাই না? আমার মিনিকে আমি ছোট থেকে পেলে বড় করেছি, আমার সব ছিল, মেরে ফেলেছিস। তুই মেরেছিস। আমার রুহটা তো আগেই বের করে নিয়েছিলি। ও তো প্রভাব প্রাণী ছিল। কি ক্ষতি করেছে ও তোর? কেন মারলি বল? নীরু চিত্রাকে ধাক্কা দেওয়ার আগে ফারাজ তার হাত ধরে ফেলে, তীক্ষ্ণ চোখে বলে, বি কেয়ারফুল, শি ইজ মাই ওয়াইফ। ওর গায়ে একটা টোকা লাগলে বিড়ালটার সঙ্গে তোমাকেও কবর দেবো।